দেখেন একটা খবর। মানে এখানে আ এখানে বৈষম্যটা দেখেন। ভারতে কারাভোগ শেষে বিশেষ ট্রাভেল পারমিটে দেশে ফিরলেন ৫০ জন। তার মানে তারা কারাগারে ছিল। তারপরে কারাজীবন যখন শেষ হলো, তখন তারা ট্রাভেল পাস নিয়ে দেশে ফিরছে। এইটাই হচ্ছে আইনানুগ পন্থায়। আপনি অবৈধভাবে যদি কোনো দেশে যান, যদি ধরা পড়েন, তাহলে আপনাকে সে দেশ তার আম ইমিগ্রেশন আইনে সাজা দিতে পারবে। তো সাজা দেওয়ার পর আপনি দেশে আপনাকে এম্বাসিকে বলবে যে তোমার এরকম নাগরিক অবৈধভাবে আসছিল, আমাদের আইন অনুযায়ী তাকে দণ্ড দিয়েছি এবং এখন সে তোমরা নাও এবং তোমাদের দেশে নিয়ে যাও। এইটা হচ্ছে আইনানুগ পন্থা। দেখেন বাংলা যখন তার মানে ভারতের বিভিন্ন কারাগারে আহ, অনেক বাংলাদেশি আছে যারা অবৈধভাবে প্রবেশ করেছে। এরা সাধারণত গরিব শ্রেণীর মানুষ। হয়তো ওই পারের বন্ধুরা বলছে, আচ্ছা তোর কাজ অমুক, কেরালায় কাজ আছে, অমুক রাজ্যে কাজ আছে, বিহারে কাজ আছে, অমুক আছে, এইভাবে নিয়ে গেছে। এখন যারা সাধারণ মানুষ, যাদের কাগজপত্র নথিপত্র নেই, ভিটে মাটি কিছু নেই, তারা তো আসলে পাখির মতন। তাদের কাছে সেই ভারত সীমানা কি আর বাংলাদেশ সীমান্ত কি, সারা বিশ্ব তাদের কাছে একই। যেখানেই কাজ, যেখানেই মানে বাঁচার জন্য কাজ করে বেঁচে থাকা যায়, সেখানেই তারা চলে যায়। এটাও হ্যাঁ, এটা আপনি আইনের দৃষ্টিতে অপরাধ। সেটা তো সাধারণ মানুষ, গরিব মানুষ, তারা তো আর ওইটা বোঝে না। তারা ওই যেদিকে ধরা পড়ে তাদেরকে জেল খাটায়। ওই জেলের মধ্যে ওই জেলে যে খাবার দেয় সেই তাই খেয়েই বাঁচে। তাদের তো কোনো দেশের প্রতি কোনো টান নেই। দেশে হয়তো তার যা স্বজনরা আছে তারাও গরিব। তো কেউ কাউকে তো আর টানতে পারে না। ফলে যখন নাকি কেউ ওই ধরাকে বছরের পর বছর মানে কোনো দেশে যে আটক থাকে, তো তারা ওইভাবেই মেনে নেয় জীবনটা। এই শ্রেণীর মানুষের কাছে তো মানবাধিকার, তাদের অন্ন, বস্ত্র, চিকিৎসা, সংস্থানের তো কোনো ঠিক ঠিকানা নাই। তো এখন এখানে বলা হচ্ছে বিভিন্ন মেয়াদী। তার মধ্যে ৪৪ জন পুরুষ, ৯ জন নারী আছে। তাদের বাড়ি যশোর, ব্রাহ্মণবাড়িয়া, ঢাকা, মাদারীপুর, টাঙ্গাইল, সাতক্ষীরা, নড়াইল, ঝিনাইদহ, চাঁদপুর। সাধারণত সীমান্তবর্তী এলাকার লোকজনই এইভাবে চলে যায়। তো ভালো কাজের প্রলোভনে পড়ে দালালদের মাধ্যমে সীমান্তের অবৈধ পথ দিয়ে তিনি ভারতের তামিলনাড়ু গিয়েছিলেন। মানে ফিরোজ মাহমুদ নামে একজন বলতেছে। তো এরা যদি দেখেন যতজনের আহ, যারা সংখ্যা দেখবেন যে ম্যাক্সিমাম হলো মুসলমান বলেই ধরা পড়ছে। হিন্দু হলে অসুবিধা ছিল না তাদের। যাই হোক, সেটা তো আর এক কাহিনী, সেই কাহিনীর মধ্যে না যাই। তো এখন বলা হচ্ছে ভারতীয় পুলিশ তাদের আটক করে আদালতে পাঠায়। অনুপ্রবেশের দায়ে সেখানকার আদালত তাকে ৩ বছর সাজা দিয়ে কারাগারে পাঠান। কারাভোগ শেষে ভারতের একটি বেসরকারি মানবাধিকার সংস্থা তাকে জেলখানা থেকে ছাড়িয়ে নিয়ে শেল্টার হোমে রাখে। পরে উভয় দেশের দূতাবাসের সহযোগিতায় ভারত সরকারের বিশেষ ট্রাভেল পারমিটের মাধ্যমে তিনি দেশে ফিরেছেন। বেনাপোল ইমিগ্রেশন পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা বলছেন, ইমিগ্রেশন আনুষ্ঠানিকতা শেষে ৫০ জন বাংলাদেশি নারী পুরুষকে বেনাপোল বন্দর থানায় হস্তান্তর করা হয়। সাধারণ ডায়েরির মাধ্যমে ২ মানবাধিকার সংস্থায় জিম্মায় তাদের হস্তান্তর করা হয়। কাহিনী হচ্ছে এটা। তো এখন দেখেন, এটা এর পাশাপাশি আপনি যখন নাকি আইনানুগ পন্থায় অবৈধ অনুপ্রবেশের দায় আপনি যখন আটক করে সেই আইনে যখন আছে, তখন আপনি পুশিং করতেছেন কেন? তো যারা বাংলাদেশি, তো ওরাও তো অপরাধ করছে, অনুপ্রবেশ করছে। তাহলে তাদেরকে আপনি এতে পাঠান। আপনি দেন, শাস্তি দেন, জেলে পাঠান। জেলে পাঠানোর পর তারপর শাস্তির মেয়াদ শেষ হবার পর বাংলাদেশ দূতাবাসকে ডাকেন। দূতাবাসের কাছে বলেন এই যে তার পরিচয়। দূতাবাস তখন বাংলাদেশের সাথে যোগাযোগ করবে যে এই নামের কেউ আছে কিনা, সেটা নির্ধারণ করেন। আপনি আইনানুগ পন্থায় না যেয়ে আপনি দেখতেছেন যে ওরে বাবা, আমি তো এদেরকে নিয়ে আইনের মাধ্যমে এই জেলখানায় পাঠাবো, তাকে তো খাওয়ানো পড়ানোর দায়িত্ব আমার, মারা গেলে এটা নিয়ে একটা পরিস্থিতি তৈরি হইতে পারে। আপনি ওই পথে না যেয়ে, অর্থাৎ আপনার প্রশাসন, পুলিশ, কারাগারের উপর যে চাপ পড়বে, এটা না
বিবেচনা করে আপনার কাছে সহজ হলো যে ওই বাংলাদেশে হয়তো একজন দুজন আছে, তার ফাঁকে দিয়ে ভারতের যে সমস্ত গরিব মানুষগুলো আছে, মুসলমানগুলো, সেগুলোকে আপনি ঢুকাই দিচ্ছেন। তাহলে এক দেশে দুই আইন হয় কি করে? যেখানে আপনি এখানে 50 জনকে আনুষ্ঠানিকভাবে হস্তান্তর করতেছেন আইনানুগ পন্থায়, সেখানে আপনি পুশিন করে আপনি ঠেলে ঢুকাবেন কোন আইনে? সেটা বাংলাদেশ কেন মানবে? এইটার সমাধান ভারতকেই করতে হবে। যদি না করে, তাহলে এই পুশ ইনের ধাক্কাধাক্কিতে মানবাধিকার লঙ্ঘন হবে এবং সীমান্তে হঠাৎ করে একটা অপ্রীতিকর পরিস্থিতি হইতে পারে। এটা মাথায় রাখা দরকার।